এদিকে ডক্টর ইউনূসকে কঠিন বার্তা দিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। দেশের অস্থিতিশীল পরিবেশের জন্য সেনাপ্রধান ক্ষমতা নিয়ে হুমকার দেন। কপাল খুলে যায় শেখ হাসিনা ও আওয়ামী লীগ কর্মীদের। দেশের পরিস্থিতি এইবার কি হবে? অন্যদিকে ডক্টর ইউনূসকে সর্বশেষ পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সেনাপ্রধান জেনারেল ওয়াকারকে তার কার্যালয়ে ডেকেছিলেন এবং তিনি তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। বিশেষ করে দুটি বিষয়ে তিনি ক্ষুব্ধ ছিলেন। প্রথমত হলো যে সেনাপ্রধান ওয়াকার, আপনি একটা প্রজাতন্ত্রের কর্মচারী, দেশের ট্যাক্স পেয়ারদের পয়সায় আপনি বেতন পান। আপনার মতো লোক আঙ্গুল জায়গায় কাক আছে, আপনি আঙ্গুলটা কাকে দেখাচ্ছেন? হাসিনার ছায়া ওয়াকারের উপরে। কারণ ওয়াকারের ঘরে আছে হাসিনার রক্ত, ওয়াকারের ঘরে আছে বেটি যে নারায়ণচন্দ্র পালের বংশধর। সেখানে বসে ওয়াকারকে বলছে এটা করতে হবে, এটা করতে হবে। বেচাল যদি পারতে হয় দেশের এই অরাজকতা নিয়ে বেচাল পারেন, এই যে ওনার বাসায় 2,45,00,000 টাকা পাওয়া গেল, এইটা যদি 7 মাস আগে আনা দিত বা এই গ্রুপ যেতে পারতো, যে গ্রুপ এখন সাহস পেয়ে গেছে, এখানে আরো অনেক পাওয়া যেত। একজন সরকার প্রধান এত অবহেলায় এই ধরনের মন্তব্য করতে পারেন? দেশে মানুষ আস্থা আছে, এটা বড় প্রমাণ। এই প্রমাণটা তিনি কোথায় পেলেন? এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যা হচ্ছে এটা কোনো বিষয় না, এটা খুচরা। আমরা বলবো তিনি সত্য গোপন করছেন, আমরা বলবো তিনি সত্য অস্বীকার করছেন, আমরা বলবো তিনি মুখস্থ উত্তর দিচ্ছেন। কোনোভাবে মেনে নিতে পারছি না। অর্থাৎ যেখানে সমন্বয়ক থেকে শুরু করে উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং মেধাবী ছাত্রছাত্রীরা ভারতের বিরুদ্ধে কথা বলেছে, আমরা সেটা মেনে নিয়েছি। চোখে চোখ রেখে ভারতের সাথে কথা বলতে হবে। দিল্লি না ঢাকা, ঢাকা 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 দিল্লি আমরা বর্জন করেছি। আমাদের ক্যালকুলেশন সকালে থাকে একটা, বিকালে আরেকটা, তাই না ভাই? এটা আমাদের ক্যালকুলেশন থাকে না। নিউজের উপর যখন আমরা দেখি তখন ক্যালকুলেশন লড়া যায়। তুমি হাঁটবা পাতায় পাতায় আর আমি হাঁটবো শিরায় শিরায়। 5ই আগস্টের পর থেকে বাংলাদেশে একের পর এক নতুন নতুন অধ্যায়ের সূত্রপাত হয়েছে। আমরা দেখেছি যে শেখ হাসিনা তিনি ভারতে এসে আশ্রয় নিয়েছেন। তারপর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার গঠন, এবং সেই অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে আর তার মধ্যে যেটা জানা যাচ্ছিল যে মোহাম্মদ ইউনূসের উপরে চাপ বাড়তে শুরু করেছে, তার বিরুদ্ধেই লোকে প্রশ্ন তুলতে শুরু করেছেন। তো বন্ধুরা, ইতিমধ্যে ভিডিও ফুটেজ দেখে কিন্তু বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ একটি ভিডিও। দয়া করে আজকের ভিডিওটিকেও স্কিপ করবেন না। যদিও বর্তমান বাংলাদেশের রাজনীতির অবস্থা বিশাল ভয়াবহ, আপনারা ভিডিও স্কিপ করে দেখলে ভিডিওর কিছুই বুঝতে পারবেন না। যাই হোক বন্ধুরা, আজকের খবর নিয়ে আমরা পর্যালোচনা করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে এক এক করে ধারাবাহিক তুলে ধরবো। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে ভিডিওতে জানতে পারবেন এমন কিছু গোপন তথ্য যা জানলে আপনিও ইতিমধ্যে অবাক হতে বাধ্য। সেই সাথে আরও জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। বন্ধুরা চলুন, ভিডিওতে আজকে বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। সেনা প্রধানকে ডক্টর ইউনূস ডেকে পাঠিয়েছিলেন এবং তাকে পদত্যাগ করতে বলেছেন। খবরটা বিশ্বাসযোগ্য কিনা, খবরটা সত্য হলে খবরটা সেনাপ্রধানের মানা উচিত কিনা, সেই আলোচনা তো করবই। সাথে স্বরাষ্ট্র উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ করা হয়েছে আজকে এবং তার পদত্যাগ আবারও চাওয়া হয়েছে। উত্তেজনা তৈরি হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিয়ে একের পর এক, সেই আলোচনাটাও করব। এতে বলছিলাম সেনাপ্রধানকে ডক্টর ইউনূস ডেকে পাঠিয়েছিলেন এমনটা শোনা যাচ্ছে। সেনাপ্রধানকে কেন ডেকে পাঠালেন? কারণ কদিন আগে সেনাপ্রধান রীতিমতো বোমা ফাটিয়েছেন। সেনাপ্রধান সরকারকে এবং সমন্বয়কদের সাবধান করে দিয়েছেন। দেশের সার্বভৌমত্ব নষ্ট হতে পারে এমন কর্মকাণ্ড চলছে, মব চলছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য এই মব কালচার দায়ী। পুলিশের নিষ্ক্রিয়তার জন্য পুলিশের বিরুদ্ধে সরকারের অহেতুক অ্যাকশন দায়ী। এমনভাবে সরকারের নানা রকমের সমালোচনা করে সরকারকে রীতিমতো বেকায়দায় ফেলে দিয়েছেন। সরকারকে বেকায়দায় ফেলার পরে সরকারের টনক নড়েছে। সরকারের উপদেষ্টারা নানা রকমের পদক্ষেপ নিচ্ছেন, দৃশ্যমান তারা দেখানোর চেষ্টা করছেন এবং গণমাধ্যমকে গভীর রাতে ডেকে সংবাদ সম্মেলন করছেন, বোঝাচ্ছেন যে তারা সারা রাত জেগে আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখভাল করছেন। আদতে কাজের কাজ কিছুই হচ্ছে না, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে না। এরই মাঝে আজকে প্রধান উপদেষ্টার বিবিসিকে দেয়া সাক্ষাৎকার নিয়ে রীতিমতো ট্রলে একেবারে সামাজিক যোগাযোগ মাধ্যম সয়লাভ হয়েছে। প্রধান উপদেষ্টাকে এর চাইতে বেশি সমালোচনার মুখোমুখি হতে দেখা যায়নি।
এবার যে সাক্ষাৎকার দিলেন সেই সাক্ষাৎকার যারা বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষে, সমন্বয়কদের পক্ষে, সরকারের পক্ষে দৃঢ় অবস্থান গ্রহণ করেছিলেন তারা পর্যন্ত প্রধান উপদেষ্টার এই সাক্ষাৎকারকে ট্রল করছেন। বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেনি, উন্নতি হয়েছে, আগের মতোই রয়েছে এই কথা বলে বেশি বিপাকে পড়েছেন প্রধান উপদেষ্টা, যেটার সম্পূর্ণ বিপরীত কথা বলেছিলেন সেনাপ্রধান। সেনাপ্রধান আইন শৃঙ্খলা পরিস্থিতির একেবারে নজিরবিহীন অবনতির জন্য সরকারের বিভিন্ন পদক্ষেপকে দায়ী করেছিলেন, সমন্বয়কদের মব কালচারকে দায়ী করেছিলেন। সেই পথে না হেঁটে প্রধান উপদেষ্টা একেবারে উল্টো পথে উল্টো কথা বলে ট্রলের শিকার হচ্ছেন এবং সেনাপ্রধানের মন্তব্যকে নিয়ে তার মন্তব্য চাইলে তিনি সেটাকে পাশ কাটিয়ে গিয়েছেন, বলেছেন যে সেনাপ্রধান তার কথা বলেছেন সেটা তার ব্যাপার। এরকম আলোচনার মধ্যেই একটা ব্যাপার ছড়িয়ে পড়েছে, সেনাপ্রধানকে নাকি ডক্টর ইউনূস ডেকে পাঠিয়েছিলেন এবং তাকে পদত্যাগ করতে বলেছেন। সেনাপ্রধানকে পদত্যাগ করতে বলার এই ঘটনা যদি সত্যি হয় তাহলে দেশে বোধহয় আরও বড় ক্রান্তিকাল আসছে। যদিও এই ঘটনার সপক্ষে কোনো এভিডেন্স এখন পর্যন্ত গণমাধ্যমে আসেনি, এটা কানাঘোষা চলছে। বিদেশ থেকে একজন ইউটিউবার খুবই বোল্ডলি এই কথা বলেছেন বলেও শোনা যাচ্ছে। তার ইউটিউব কন্টেন্টে তিনি একেবারে স্পষ্টভাবে বলার চেষ্টা করছেন সেনাপ্রধানকে তিনি ডেকেছিলেন, প্রধান উপদেষ্টা ডেকেছিলেন এবং তাকে পদত্যাগ করতে বলেছেন। সেনাপ্রধানকে তিনি অনুরোধও করেছেন যে তিনি যেন পদত্যাগ না করেন। সেনাপ্রধানকে পদত্যাগ করতে বলছেন প্রধান উপদেষ্টা, এই কথা ছড়িয়ে পড়ার একটা ব্যাকগ্রাউন্ড তো নিশ্চয়ই রয়েছে। ব্যাকগ্রাউন্ডটা হলো সেনাপ্রধানের যে বক্তব্য এবং আজকে প্রধান উপদেষ্টার যে বক্তব্য, বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে যে বক্তব্য, সেই বক্তব্য একেবারে মুদ্রার এপিঠ ওপিঠ। মুদ্রার এপিঠ ওপিঠ এতেই বোঝা যায় যে সেনাপ্রধান যে কথা বলছেন সরকার সেই কথা মানছে না কিংবা আমলে নিচ্ছে না, কিংবা সরকার সেনাপ্রধানের ওই কথার পরিপ্রেক্ষিতে বেকায়দায় পড়েছে, সেই কারণে সরকার প্রধান তাকে পদত্যাগ করতে বলতেও পারেন। কিন্তু সেনাপ্রধান কি পদত্যাগ করতে বললেই পদত্যাগ করবেন? আর সেনাপ্রধান পদত্যাগ না করলে সরকারের কি এই মুহূর্তে ক্ষমতা রয়েছে সেনাপ্রধানকে অপসারণ করার? আমার মনে হয় নেই, কারণ সেনাপ্রধানকে অপসারণ করার ক্ষমতা একমাত্র প্রেসিডেন্টের হাতে, যে প্রেসিডেন্ট কিনা বর্তমান সরকারের হাতে নেই। প্রেসিডেন্টের সঙ্গে সরকার প্রধানের ডক্টর ইউনূসের দূরত্ব স্পষ্ট, আমরা 21শে ফেব্রুয়ারিতে দেখেছি। এর আগের যে ট্রেন্ড ছিল, প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী একসাথে ফুল দেওয়ার জন্য দাঁড়ান, প্রেসিডেন্ট আগে হাত স্পর্শ করেন তারপরে প্রধানমন্ত্রী দেন। সেই ক্ষেত্রে এবার একেবারেই ব্যতিক্রম দেখলাম, প্রেসিডেন্ট ফুল দিয়ে শহীদ মিনার স্থান ত্যাগ করার পরে প্রধান উপদেষ্টা আসলেন, তারপরে ফুল দিলেন। তার মানে স্পষ্ট ব্যাখ্যা যেটা দাঁড়ায় সেটা হচ্ছে প্রেসিডেন্টকে প্রধান উপদেষ্টা এক ধরনের অ্যাভয়েড করছেন। তো অ্যাভয়েড যখন করছেন তখন বিবিসির এই সাক্ষাৎকারেও তাকে প্রশ্ন করা হয়েছিল যে প্রেসিডেন্টের সঙ্গে আপনার সম্পর্ক কেমন কিংবা যোগাযোগ আছে কিনা। প্রধান উপদেষ্টা সেখানেও দায়সারা উত্তর দিয়েছেন, বলেছেন যে এমনি যে তার সঙ্গে খোশ গল্প করার তো কিছু নেই, প্রয়োজনে যখন প্রয়োজন হচ্ছে তখন নিশ্চয়ই দেখা সাক্ষাৎ হচ্ছে, কথাবার্তা হচ্ছে, প্রয়োজনে হচ্ছে, প্রয়োজনের বাইরে তো দরকার নেই। এই কথাই প্রমাণ করে প্রেসিডেন্টের সঙ্গে তার এবং তার সরকারের দূরত্বটা চরমে। যখন প্রেসিডেন্টের সঙ্গে চরমে দূরত্বটা, তখন সেনাপ্রধানকে সরিয়ে দেওয়া সরকারের পক্ষে সম্ভব হবে না যদি সেনাপ্রধান নিজে থেকে সরে না দাঁড়ান। আর সেনাপ্রধান যে বলিষ্ঠ বক্তব্য দিয়েছেন কদিন আগে, সেই বলিষ্ঠ বক্তব্যের পরে অনেকে আবার ভাবছিলেন যে দেশে সেনা শাসন আসে কিনা। সেরকম নজির যেহেতু বাংলাদেশের আগেও রয়েছে, সেনা শাসন, বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সেরকম লক্ষণ আমরা দেখতে পাচ্ছি। অনেকে আবার ফেসবুকে লিখছেন যে
প্রতিটি সেনা শাসন আসার আগেই এরকম আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে কিংবা ঘটানো হয়েছে। নানা রকমের লেখালেখি সামাজিক যোগাযোগ মাধ্যমে হচ্ছে। এরই মাঝে যখন এই কথাটা ছড়িয়ে পড়ল যে সেনাপ্রধানকে ডেকে নিয়ে তাকে পদত্যাগ করতে বলা হয়েছে, তখন সেই কথাটা যদি সত্যি হয় তাহলে সেটা সরকারের জন্য এবং রাষ্ট্রের জন্য বেশ ভয়াবহ রকমের ঝুঁকির কারণ হতে পারে। কারণ সেনাপ্রধান যদি সেনা শাসনের দিকে চলে যান তাহলে সরকারের মেয়াদ ফুরিয়ে যাবে, সরকার সরে যেতে বাধ্য হবে কিংবা সরকারকে সরিয়ে দেওয়া হবে। সেরকমটা না হোক এটাই আমরা চাই, দেশের স্থিতিশীলতা বজায় থাকুক। এরকমটা যখন চাচ্ছি আমরা, তখন দেশের স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করানোর জন্য একের পর এক দাবি উঠছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির কারণে তার পদত্যাগ এর আগে চাওয়া হয়েছে বহুবার। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্ররা তাকে আলটিমেটাম দিয়েছে, সেটা তিনি শুনেননি, একেবারে কানই করেননি। সেটার সেই কথার দাবির পরিপ্রেক্ষিতে তিনি সান্ত্বনাসূচক বাণী দিয়েছেন যে তিনি চেষ্টা করছেন উন্নতি করার। এবার তার আবারও পদত্যাগ দাবি করা হলো এবং তার কুশপুত্তলিকা দাহ করা হলো। দুদিন আগে আমরা দেখেছি যে লালমাটিয়াতে দুজন তরুণীকে অবমাননা করা হয়েছে। দুজন তরুণী এক চায়ের স্টলে বসে চা খাচ্ছিলেন, সিগারেট খাচ্ছিলেন এমন অভিযোগ। সেখানে নামাজ পড়তে যাওয়া 200-300 মানুষের একটা মব তৈরি হয়। সেই তরুণী দুইজনকে আক্রমণ করা হয়। একজন তরুণীর পোশাক ছিঁড়ে ফেলা হয় এমন অভিযোগ করা হয়েছে এবং এক তরুণী তাদের গায়ে চা ছুঁড়ে মারেন। এই কথাটা স্বরাষ্ট্র উপদেষ্টার মুখ থেকে শোনা গেছে। স্বরাষ্ট্র উপদেষ্টাকে এই কথা যখন প্রশ্ন করা হয় তখন তিনি বললেন যে প্রকাশ্যে ধূমপান করা অপরাধ, সেটা নারী হোক পুরুষ হোক। সেই ক্ষেত্রে যারা নামাজ পড়তে যাচ্ছিল তারা হয়তো তাদের চোখে খারাপ লেগেছে, তারা বাধা দিয়েছে। এভাবে তিনি মবকে জাস্টিফাইড করার চেষ্টা করেছেন। অথচ মবের মতো একটা ক্রিমিনাল অফেন্সের বিরুদ্ধে তিনি কথা বলেননি যে আইন নিজের হাতে তুলে নেওয়া কোনো নাগরিকের অধিকার নেই, সেই ক্ষেত্রে সরকার একেবারে দৃঢ় পদক্ষেপ নেবে। তিনি সেই নারী দুজনকে দায়ী করলেন যে তারা কেন ওখানে সিগারেট খাচ্ছিল, কেন তারা চা ছুঁড়ে মারল। এরকম দায় সারাগোছের কথার প্রেক্ষিতেই আজকে লালমাটিয়া যে জায়গায় এই ঘটনা ঘটেছে সেখান থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত একটা মিছিল হয়। নারীদের, বিশেষ করে নারীরা মিছিল করে এবং সংসদের সামনে এসে রাতে স্বরাষ্ট্র উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ করা হয়। তার কুশপুত্তলিকা পোড়ানোর ঘটনার পরে সেখানে যারা ছিলেন তারা সাক্ষাৎকারে বলেছেন যে এই স্বরাষ্ট্র উপদেষ্টার গদিতে থাকার কোনো অধিকার নেই। তিনি মবকে জাস্টিফাইড করেছেন, মবের পক্ষে কথা বলেছেন। নারী হিসেবে নারী নির্যাতনের যে ঘটনা ঘটেছে, একজন নারীর পোশাক ছেড়ে ফেলা হয়েছে, সেই ব্যাপারে তিনি কথা বলেননি। আবার পাবলিক প্লেস বলতে তিনি যেটা বুঝিয়েছেন, সরকারি যে প্রেস নোট, সেই সরকারি প্রেস নোটের মধ্যে সরকার যেগুলোকে পাবলিক প্লেস হিসেবে ঘোষণা করেছে তার মধ্যে কোনো টং চায়ের দোকান পড়ে না, এমনটাও বলা হয়েছে। পাবলিক প্লেস বলতে বিবিসি এটা নিয়ে একটা সংবাদ করেছে। বিবিসি যেটা বলছে সরকারি প্রেস নোটে, পাবলিক প্লেস বলতে শপিং মল, যানবাহন, বাস, ট্রেন, সরকারি যে মন্ত্রণালয় সহ সরকারি অফিস আদালত, এগুলোতে ধূমপান বন্ধ হয়েছে। পাবলিক প্লেসের সংজ্ঞায় বড় বড় শপিং মল, বড় বড় গ্যাদারিং এগুলোকে বোঝালেও টং দোকান, ফুটপাত এগুলোকে সরকারি প্রেস নোটে বোঝানো হয়নি। সুতরাং পাবলিক প্লেসের সংজ্ঞার মধ্যে চায়ের টং দোকানকে স্বরাষ্ট্র উপদেষ্টা ফেলতে পারেন না, এমনটা বিবিসিও দাবি করছে। আবার স্বরাষ্ট্র উপদেষ্টা এই যে পাবলিক প্লেসের কথা বললেন, পাশাপাশি এটাও বলেছেন যে রোজার দিনে ওপেনে সিগারেট খাচ্ছিল এই দুই তরুণী, এমন কথা তিনি বলেছেন। কিন্তু যারা আজকে মিছিল করলেন, তার কুশপুত্তলিকা দাহ করলেন, তারা স্পষ্টভাবে দাবি করলেন যে এটা রোজার দিনের ঘটনা নয়, রোজার আগের দিনের ঘটনা। সুতরাং স্বরাষ্ট্র উপদেষ্টা যেটাকে রোজার দিন বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করলেন সেটাও একটা মিথ্যাচার। এখন ব্যাপার হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টার যে এত বার তার
পদত্যাগ চাওয়া হচ্ছে। এবার তার কুশপুত্তলিকা দাহ করা হলো এবং পাবলিক প্লেসের সংজ্ঞা একজন উপদেষ্টা হিসেবে তিনি জানেন না, না জেনে মবের পক্ষে কথা বললেন। এই যে মবের পক্ষে কথা বলা, মবের পক্ষে অবস্থান নেওয়া, মব দেখেও নিষ্ক্রিয় থাকা, এই কারণেই যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে, যেটা সেনাবাহিনী প্রধান স্পষ্ট করে বলেছিলেন, সেই কারণেই সেনাবাহিনী প্রধানের এই কথাটা অনেকের চক্ষুশূল হয়েছে। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, আর্মি চিফ জেনারেল ওয়াকারুজ্জামানের বক্তব্যের পর নড়ে চড়ে বসেছেন প্রবাসীরা। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকারকে যেন বিপদে ফেলতে না পারে সেজন্য বিপুল রেমিটেন্স পাঠানোর উদাহরণ তৈরি করেছেন তারা। ফেব্রুয়ারির শেষ 2 দিন বাংলাদেশের 53 বছরের ইতিহাস ভেঙে দিয়েছেন প্রবাসীরা। তারা সরকারকে আস্থায় নিতে, অর্থনীতির চাকা সচল রাখতে এরকম বিরল উদ্যোগ গ্রহণ করেছেন। সদ্য গত হওয়া ফেব্রুয়ারি মাসে দেশে এসেছে 252 কোটি 80 লাখ মার্কিন ডলারের রেমিটেন্স বা প্রবাসী আয়। দেশীয় মুদ্রায় যার পরিমাণ 31,094 কোটি টাকা, প্রতি ডলার 123 টাকা ধরে। এর আগে বাংলাদেশের ইতিহাসে ফেব্রুয়ারিতে এত পরিমাণ প্রবাসী আয় আসেনি। এছাড়া এবারের ফেব্রুয়ারিতে রেমিটেন্স তার আগের বছরের ফেব্রুয়ারির তুলনায় 25% প্রবৃদ্ধি হয়েছে। গত বছরের ফেব্রুয়ারি মাসে রেমিটেন্স এসেছিল 202 কোটি ডলার। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী ফেব্রুয়ারিতে দৈনিক গড়ে 9 কোটি ডলার বা 1110 কোটি টাকা রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। চলতি 2024 থেকে 25 অর্থ বছরের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত 8 মাসে দেশে রেমিটেন্স এসেছে 1849 কোটি মার্কিন ডলার, যা আগের অর্থ বছরের তুলনায় 23.80% বেশি। আগের অর্থ বছরের একই সময়ে রেমিটেন্স এসেছিল 1493 কোটি 50 লাখ মার্কিন ডলার। চলতি 2024-25 অর্থ বছরের জুলাইয়ে রেমিটেন্স এসেছে 191 কোটি 37 লাখ 70 হাজার ডলার। আগস্টে এসেছে 222 কোটি 13 লাখ 20 হাজার মার্কিন ডলার। সেপ্টেম্বরে 240 কোটি 41 লাখ, অক্টোবরে 239 কোটি 50 লাখ মার্কিন ডলার, নভেম্বরে 220 কোটি ডলার, ডিসেম্বরে 264 কোটি ডলার, জানুয়ারিতে 219 কোটি এবং ফেব্রুয়ারি মাসে 252 কোটি 80 লাখ ডলার রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। অর্থাৎ বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর টানা 7 মাসে 2 বিলিয়নের বেশি রেমিটেন্স এসেছে বাংলাদেশে। নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি নিয়ে নানা আলোচনা চলছে। জানা গেছে দলটি বিএনপির সঙ্গেও রাজনৈতিক বা নির্বাচনী বোঝাপড়ায় যেতে পারে। এর প্রাথমিক আলোচনাও হয়েছে আগে। তখন তারা দলটির কাছে শতাধিক আসন চেয়েছিল। তবে বিএনপি থেকে শুরুতে 5 থেকে 7টি আসন ছাড়ার প্রস্তাব থাকলেও এখন দলটি এনসিপিকে জোটে নিতে 20 থেকে 25টির মতো আসন দিতে চায়, এমন আলোচনাও আছে। অন্যদিকে জামায়াত ছাত্র জনতার নতুন দল গঠনে বিশেষ ভূমিকা রেখেছে বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা ছিল শুরু থেকেই। জামায়াত ছাত্রদের নতুন দল এনসিপিকে নিয়ে নির্বাচনী জোট গড়তে চায়। তবে এখনও এই নিয়ে দলটির পক্ষে প্রকাশ্যে কিছু বলা হচ্ছে না। দলটির সূত্র জানিয়েছে, অন্যান্য ইসলামী দলসহ সমমনা আরও কিছু দল নিয়ে তারা বড় জোট করতে আগ্রহী। এক্ষেত্রে নতুন দল যুক্ত হলে নির্বাচনী হিসেব নিকেশ পাল্টে যেতে পারে বলে জামাত নেতারা মনে করছেন। আরেকটি সূত্র জানিয়েছে, জামাতের সঙ্গে এনসিপির জোট গঠনে আলোচনা থাকলেও দলটি কতটি আসন এনসিপিকে ছাড় দেবে এ নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। তবে এনসিপির একটি অংশ জামাতের সঙ্গে নির্বাচনী জোট গড়তে আগ্রহী নয়। তারা জামাত ছাড়া অন্য দলগুলোর সঙ্গে জোট করতে চায়। এনসিপির একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, নতুন রাজনৈতিক দল হিসেবে আমাদের অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ থাকবে, এটাই স্বাভাবিক। আমাদের দল খুব শিগগিরই প্রতীক চূড়ান্ত করে নিবন্ধনের প্রক্রিয়া শুরু করবে। নির্বাচন হতে এখনো অনেক দেরি। যখন নির্বাচন হবে তখন দেখা যাবে কে কোন জোটে যায়।
সে সময় যে কারো সঙ্গেই জোট হতে পারে। উল্লেখ্য, গত 5ই আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর দেশ পরিচালনার দায়িত্ব নেয় প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। এরপর তারা জনচাহিদা অনুযায়ী নানা সংস্কার কাজে হাত দেয়, কিন্তু কয়েক মাস থেকে বিএনপি সহ বেশ কয়েকটি দল নির্বাচনের জন্য সরকারকে চাপে রেখেছে। সরকার চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের মার্চের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের চেষ্টা চালাচ্ছে বলে জানা গেছে। ভারতের নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, রাজনীতি, অর্থনৈতিক উন্নয়ন ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ নিয়ে কথা বলেছেন। পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এক প্রতিবেদনে এ খবর জানায় ইন্ডিয়ান এক্সপ্রেস। অমর্ত্য সেন বলেন, বাংলাদেশের পরিস্থিতি আমাকে গভীরভাবে প্রভাবিত করেছে, কারণ আমার মধ্যে শক্তিশালী বাঙালি পরিচয় রয়েছে। আমি ঢাকায় দীর্ঘ সময় কাটিয়েছি, সেখানেই আমার শিক্ষা জীবন শুরু হয়। ঢাকা ছাড়াও আমার পূর্বপুরুষের ভিটা মানিকগঞ্জে প্রায়ই যেতাম। মায়ের দিক দিয়ে বিক্রমপুরের সোনারঙেও গিয়েছি। এই জায়গাগুলো আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের রাজনীতি ও ধর্মনিরপেক্ষতা নিয়ে অমর্ত্য সেন বলেন, বাংলাদেশে ধর্মনিরপেক্ষতা বজায় রাখা জরুরি এবং অতীতে ধর্মভিত্তিক রাজনৈতিক দল জামায়াতে ইসলামীকে নজরদারিতে রাখা হয়েছিল। আমি চাই বাংলাদেশে ধর্মনিরপেক্ষতা চর্চা অব্যাহত থাকুক। তিনি বলেন, বাংলাদেশে দলীয়ভাবে একসঙ্গে কাজ করার যে ধারা আছে সেটি বজায় রাখা উচিত। কোনো নির্দিষ্ট দলকে একপাশে ঠেলে দেওয়া উচিত নয়। আমি আশা করি বাঙালির স্বাধীনতা ও বহুত্ববাদ বজায় থাকবে এবং ভবিষ্যৎ নির্বাচন অতীতের চেয়ে আরও নিরপেক্ষ হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে অমর্ত্য সেন বলেন, তিনি আমার পুরনো বন্ধু এবং অত্যন্ত দক্ষ ব্যক্তি। তিনি বাংলাদেশের গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা নিয়ে শক্তিশালী বার্তা দিয়েছেন। যখন কেউ হঠাৎ রাষ্ট্র ক্ষমতায় আসে তখন তাকে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয় উল্লেখ করে তিনি আরও বলেন, ডক্টর ইউনূসও একই পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। বাংলাদেশে ইসলামিক দল রয়েছে, এখন হিন্দু দলও আছে। তবে আমি বিশ্বাস করি ডক্টর ইউনূস তার দক্ষতা দিয়ে এই চ্যালেঞ্জগুলো সফলভাবে মোকাবিলা করে দেশকে এগিয়ে নিয়ে যাবেন। সংখ্যালঘুদের ব্যাপারে ভারতীয় গণমাধ্যমের প্রচারণার বিষয়ে মন্তব্য করতে গিয়ে অমর্ত্য সেন বলেন, সংখ্যালঘু ইস্যুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ বরাবরই সংখ্যালঘুদের ন্যায্য অধিকারের ব্যাপারে সচেতন এবং জামাতের মতো দলগুলোকে নজরদারিতে রাখে। তবে দুঃখজনকভাবে ভারতেও মসজিদে হামলার ঘটনা ঘটে। এই ধরনের হামলা হোক বাংলাদেশে বা ভারতে বন্ধ হওয়া উচিত। তবে অমর্ত্য সেন বাংলাদেশের সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করে বলেন, অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের সেনাবাহিনী রাষ্ট্র ক্ষমতা দখলের চেষ্টা করেনি, যা অত্যন্ত ইতিবাচক। অমর্ত্য সেন মনে করেন, বাংলাদেশ কঠিন সময় পার করলেও এখানে আশার আলো রয়েছে। তিনি বলেন, আমি বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন, তবে আশাহত হইনি। নোবেল বিজয়ী অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিবাদ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ভারতের নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন সম্প্রতি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে অনাকাঙ্ক্ষিত নাক গলানোর মতো করে কথা বলেছেন। জানি না তার বিবেক কোথায়। বাংলাদেশকে সহনশীলতার সবক দেওয়ার কোনো প্রয়োজন নেই। তিনি যে দেশে এবং সমাজে বসবাস করেন সেই সমাজের আয়নায় নিজেকে দেখার চেষ্টা করুন। বাংলাদেশের জনগণ টানা 15.5 বছর সেকুলারিজমের নামে চরম ভণ্ডামি প্রত্যক্ষ করেছে। তিনি পতিত স্বৈরাচারের পক্ষে খোলামেলা ওকালতি করছেন, যা বিস্ময়কর, অগ্রহণযোগ্য ও নিন্দনীয়। জামায়াতে ইসলামী সম্পর্কে যা বলেছেন তার বদ্ধমূল ধারণা থেকে বলতে চেয়েছেন। বাস্তবতা পুরোটাই উল্টো। সংখ্যালঘু বলে তিনি যাদেরকে চিহ্নিত করেছেন সেই সমস্ত ভাই বোনদের উপর নির্যাতনকারী দানবের নাম হচ্ছে আওয়ামী লীগ। সাহস থাকলে তা বলে দিন। পারবেন না, কারণ আপনারা সীমাবদ্ধ সুশীল।
বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে সময় অসময়ে নাক গলানো দেশপ্রেমিক জনগণ একেবারেই পছন্দ করে না। রমজানে মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন মুসলিম দেশগুলোতে যখন নিত্যপণ্যের দাম কমে যায় তখন বাংলাদেশে হয় ঊর্ধ্বমুখী। আরব দেশগুলোতে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোতেও এই মাসে ছাড় মূল্যে পণ্য বিক্রয় করে। সুপারমার্কেট, চেইন শপ থেকে শুরু করে ছোট ছোট দোকানেও চলে ছাড়ের প্রতিযোগিতা। কোনো প্রতিষ্ঠান খাদ্যপণ্যে ৭৫% পর্যন্ত ছাড় দিয়ে থাকে। মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় দেশ সৌদি আরবে রমজান ও ঈদ উপলক্ষে ছাড় শুরু হয়েছে গত ৯ ফেব্রুয়ারি থেকে। সৌদি গেজেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাণিজ্য মন্ত্রণালয় তার এক ঘোষণায় জানিয়েছে, রমজান ও ঈদ উপলক্ষে ছাড়কৃত মূল্যে পণ্য বিক্রি ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলবে ৩ এপ্রিল পর্যন্ত। এই ছাড় স্টোরগুলোর পাশাপাশি অনলাইন কেনাকাটায়ও মিলবে। অনলাইন প্রতিষ্ঠানগুলোর খাদ্যপণ্য থেকে শুরু করে সব ধরনের পণ্যে ৭৫% পর্যন্ত ছাড় দিচ্ছে। উপসাগরীয় মুসলিম দেশ কাতার রমজান এলেই প্রতিবছর দেশটির সরকারের পক্ষ থেকে আবশ্যকীয় পণ্যের দাম কমানোর ঘোষণা দেওয়া হয়, যাতে এসব পণ্যের দাম সর্বসাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে। কাতার ভিত্তিক দ্য পেনিনসুলারের এক প্রতিবেদনে বলা হয়েছে, এবছর রমজান উপলক্ষে ১,০০০-এর বেশি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমানোর ঘোষণা দিয়েছে কাতারের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়। এই পণ্যগুলো বিশেষ মূল্য ছাড়ে বিক্রি চলবে রমজান শেষ হওয়া পর্যন্ত। বড় খুচরা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এই উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে। যেসব পণ্যের দাম কমানো হয়েছে তার মধ্যে রয়েছে চাল, ময়দা, নুডলস, দই ও দুগ্ধজাত পণ্য, গুঁড়া দুধ ও কনডেন্স মিল্ক, রান্নার তেল, মাখন, পনির, জুস, চিনি, কফি, লবণ, খেজুর, বোতলজাত পানি, টিস্যু পেপার, ডিটারজেন্ট, পাউডার, লেবু, হিমায়িত শাকসবজি, মুরগি, ডিম, মাংস, টমেটোর পেস্ট, চা, ঘি, খামির, ব্যক্তিগত স্বাস্থ্যপণ্য, আবর্জনা ব্যাগসহ আরও অনেক কিছু। দেশটিতে মূল্য ছাড়ের পাশাপাশি অনেক ব্যবসা প্রতিষ্ঠান ফ্রিতেও খাবার বিতরণ করে। কাতারের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় ভোক্তাদের দায়িত্বশীলতার সঙ্গে কেনাকাটা করার আহ্বান জানিয়ে বলেছে, বিক্রেতারা ছাড় মূল্যে পণ্য দিচ্ছে কিনা তা গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং ভোক্তার এক্ষেত্রে নিয়মের লঙ্ঘন পেলে সেসব অভিযোগ যেন মন্ত্রণালয়ের অফিসিয়াল চ্যানেলে জানায়। খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি উদ্যোগের ফলে এবারের রমজানে সংযুক্ত আরব আমিরাতের ৬৪৪টি বৃহৎ সুপারমার্কেট ১০,০০০ পণ্যে ৫০% পর্যন্ত ছাড় ঘোষণা করেছে। এছাড়া দেশটির অন্যতম বৃহৎ সুপার শপ লুলু হাইপার মার্কেট তাদের ৫,৫০০ পণ্যে ৬৫% পর্যন্ত ছাড় দিয়েছে। সংযুক্ত আরব আমিরাতে এই প্রতিষ্ঠানটির ৬০০ শাখা রয়েছে। সিলেটে চাঁদাবাজি, অপহরণ সহ নানা অভিযোগে বহিষ্কৃত সিলেট মহানগর যুবদল নেতা জয়দীপ চৌধুরী মাধবকে গ্রেপ্তার করেছে পুলিশ। সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার দেবকোনা গ্রাম থেকে সিলেট মহানগর পুলিশ তাকে গ্রেপ্তার করে। মাধব সিলেট নগরীর দাঁড়িয়াপাড়ার অজিত চৌধুরীর ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি সিলেট জেলা পরিষদের সামনে থেকে কাজল মিয়া নামের এক হকারকে তুলে নিয়ে যান মাধব। জিন্দা বাজারে নিয়ে ওই ব্যবসায়ীকে ভয় দেখিয়ে ১৬,৫০০ টাকা চাঁদা আদায় করেন। পরে তাকে মারধর করে আরও ৩০,০০০ টাকা দাবি করা হয়। এ ঘটনায় গত শুক্রবার রাতে জিন্দাবাজার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ক্ষুব্ধ হকাররা। গত শনিবার ব্যবসায়ী কাজল চাঁদাবাজি ও অপহরণের অভিযোগে থানায় মামলা করেন। পুলিশ শান্তিগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে মাধবকে গ্রেপ্তার করে। কুমিল্লার দেবিদ্বারে ঠিকাদারি বিল তুলতে যাওয়া আব্দুল ওয়াহেদ সরকার নামের এক যুবলীগ নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। রোববার বিকেলে দেবিদ্বার পৌর ভবনের সামনে থেকে তাকে আটক করা হয়।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে তাকে আটক করে পুলিশে দেয়া হয়। আটক আব্দুল ওয়াহেদ সরকার দেবিদ্বার পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি দেবিদ্বার গ্রামের পুরাতন বাজার এলাকার বাসিন্দা। স্থানীয়রা জানান, গত বছরের 4 আগস্ট ছাত্র জনতার উপর সশস্ত্র হামলা চালায় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। হামলায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রাজ্জাক রুবেল নিহত হন। ওই হামলায় যুবলীগ নেতা ওয়াহেদ জড়িত ছিলেন। পেশায় ঠিকাদার যুবলীগ নেতা ওয়াহেদ রোববার বিকেলে দেবিদ্বার পৌরসভায় ঠিকাদারি কাজের বিল উত্তোলন করতে। এতক্ষণ দেখলেন খবরের বিস্তারিত, আর এখন দেখবেন খবরের শিরোনাম। তো বন্ধুরা, ইতিমধ্যে ভিডিও ফুটেজ দেখে কিন্তু বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ একটি ভিডিও। দয়া করে আজকের ভিডিওটিকেও স্কিপ করবেন না। যদিও বর্তমান বাংলাদেশের রাজনীতির অবস্থা বিশাল ভয়াবহ, আপনারা ভিডিও স্কিপ করে দেখলে ভিডিওর কিছুই বুঝতে পারবেন না। যাই হোক বন্ধুরা, আজকের খবর নিয়ে আমরা পর্যালোচনা করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে এক এক করে ধারাবাহিক তুলে ধরব। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে ভিডিওতে জানতে পারবেন এমন কিছু গোপন তথ্য যা জানলে আপনিও ইতিমধ্যে অবাক হতে বাধ্য। সেই সাথে আরও জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। বন্ধুরা, চলুন ভিডিওতে আজকে বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানেই দেখবো আজকের ভিডিওর বিস্তারিত। ধন্যবাদ প্রিয় দর্শকবিন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, বর্তমান সোশ্যাল মিডিয়াতে যে বিষয়টি সব থেকে হাইলাইট এবং সব থেকে ভাইরাল চলতেছে, সেনাপ্রধান এবং ডক্টর ইউনূস। অনেকেই বলতেছে সেনাপ্রধান এবং ডক্টর ইউনূসের মধ্যে দ্বন্দ্ব চলতেছে, কিন্তু কেন তার কিন্তু খুব কম লোকজনই জানে। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি দেখে কিন্তু আপনারা বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ ছিল। এটা কিন্তু আমি নিজে মুখে আমি কিছু বলবো না, ইতিমধ্যে আপনারা বুঝতেই পারছেন। আমাদের এই আজকের ভিডিওটি নিয়ে আপনাদের কি মন্তব্য এবং কি মন্তব্য অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট লিখতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।